আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে আমরা কৃষিগুচ্ছের খুঁটিনাটি সকল তথ্য এবং আগামী 15 দিনে তোমরা কৃষিগুচ্ছের জন্য কিভাবে প্রস্তুতি নিবা, একটা সিট নিশ্চিত করতে হলে তোমাকে কোন বিষয়গুলোতে ফোকাস করা উচিত, কোন বইটা তুমি ভালো করে পড়বা সেই বিষয়ে কথা বলবো। এবং তোমাদের কৃষিগুচ্ছে পাস মার্ক কিভাবে কি কাউন্ট করা হয়, আলাদাভাবে পাস করতে হবে কিনা, ম্যাথ না দাগালে সমস্যা হবে কিনা, এছাড়া কাট মার্ক কেমন হয়ে থাকে, সব কিছু নিয়ে একটা আইডিয়া তুমি পেয়ে যাবা। অর্থাৎ কৃষিগুচ্ছের A to Z তুমি এখানেই পেয়ে যাবা। তো অবশ্যই ভিডিওটা সামনে দেখবা এবং চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। ঠিক আছে, প্রথমে আসো মান বর্ণনের একটু কথা বলি। তোমাদের মান বর্ণনের ক্ষেত্রে জীববিজ্ঞানে তোমাদের 30 মার্ক আছে। তো যারা মেডিকেল প্রিপারেশন নিছো বা এই ব্যাকগ্রাউন্ডে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি তোমাদের পড়ার ইচ্ছা ছিল, তো তাদের জন্য এটা কিন্তু একটা স্ট্রং জোন, কারণ এখানে 30 মার্ক আছে। তো এখানকার 30 মার্ক তুমি যদি একটা ভালো 20+ বা 25+ মার্ক এনশিওর করতে পারো তাহলে সেটা তোমার জন্য অনেক বেশি বেটার হবে। এখানে বোটানি এবং জুলজি দুইটা পার্ট থেকে আলাদাভাবে 15 করে প্রশ্ন আসে। রসায়নের ক্ষেত্রে তোমাদের 20টা এমসিকিউ থাকে এবং এখানে একই সাথে তোমার থিওরি প্রশ্ন থাকে, এবং ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো থাকবে। এবং আমরা যদি ফিজিক্সের কথা বলি, তো ফিজিক্সেও তোমাদের 20টা এমসিকিউ থাকবে, এখানেও তোমরা থিওরি বেস প্রশ্ন পাবা এবং গাণিতিক প্রশ্নগুলোও পাবা। আর গণিতের ক্ষেত্রে তো সবগুলো গণিতে থাকবে। এবং ইংরেজির ক্ষেত্রে তোমাদের গ্রামার পার্টগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসবে। তো গ্রামার পার্টটাই ভালো করে পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে। তো এখানে দুইটা বিষয় মোটামুটি থাকে। তো তার আগে আমি যদি দেখি ইংরেজি পার্টটা, তোমাদের জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ এবং ইংরেজি এই বিষয়টা কমন, কারণ এখানে তোমাদের যারা ছবিতে পরীক্ষা দিবা তাদেরও এটা দাগাইতে হবে, যারা অনেকে যাবি ডিতে দিবা তারাও এই বিষয়গুলো দাগাতে হয়, আবার মেডিকেল দিছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই বিষয়গুলো দাগাতে হয়। তো এক্সট্রা যে পার্টটা সেটা হচ্ছে গণিত। ঠিক আছে, তো এখন তোমরা অনেকে কনফিউজ থাকো যে ভাই আমি যদি গণিত না দাগাই সেক্ষেত্রে কি প্রবলেম হবে কিনা, সাবজেক্ট পেতে বা ফেল করতে। না, তোমাদের গণিতের উপরে বা আলাদাভাবে সাবজেক্টের উপরে কোনো শর্তই দেওয়া থাকে না কৃষিগুচ্ছতে। ঠিক আছে, তুমি যদি ওভারঅল 40 পাও সেই ক্ষেত্রে পাস, আর পাস করে তো চান্স হবে না। কিন্তু তুমি যদি 20 মার্ক বাদ দাও তাহলে তোমার কত, 80 মার্ক আছে না? এই 80 মার্কের মধ্যেও তুমি যদি দেখা যায় যে 65 মার্ক তুলতে পারো, +65+ তুলতে পারো, আবার তোমার জিপিএ যে মার্কটা আছে, জিপিএ 50 মার্ক, এখানে যদি তোমার একটা ভালো মার্ক মনে করো 40 থাকলো, তাহলে তোমার যোগ করলে কত হয়ে যায়? যোগ করলে তোমার কি 105 হয়ে যায় না? এবং 105-এ তোমার কিন্তু চান্স হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি তুমি গণিত স্কিপ করেও তুমি এখানে চান্স পাইতে পারবা যদি বাকি সাবজেক্টগুলোতে তোমার ভালো প্রিপারেশন থাকে। ঠিক আছে, এছাড়া আসলে স্কিপ করাটা বেটার হবে না, তুমি যদি এখানে কিছু একটা মার্কও যদি এনশিওর করতে পারো সেটা তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, তো জীববিজ্ঞানের গণিতে দেখবা কিছু সিলেক্টেড অধ্যায় আছে যেগুলো থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমি যদি এখানে প্রথম অধ্যায় বলি, গণিতের ক্ষেত্রে দেখো আমরা এখানে টোটালি গাইডলাইন একটা তোমাদের দিয়ে দিব। গণিতের ক্ষেত্রে তোমাদের কি করা উচিত, গণিতের ক্ষেত্রে তুমি দেখবা যে হচ্ছে সিলেক্টেড কিছু অধ্যায় থেকে মোটামুটি প্রশ্ন বেশি আসে। তুমি যদি পারো ছোট ছোট অধ্যায় যেগুলো আছে, যেমন আমরা যদি ম্যাট্রিক্সের কথা বলি, ম্যাট্রিক্স একটা ছোট অধ্যায়, তুমি কিন্তু প্রশ্নগুলো সলভ করলে মোটামুটি এখান থেকে একটা কমন পেয়ে যাবা। ঠিক আছে, অল্প কিছু সিলেক্টেড টপিক, নির্ণায়কের মান, বিপরীত ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়, এই ধরনের প্রশ্ন থেকেই মোটামুটি প্রশ্ন চলে আসে। তারপর সরল রেখা থেকে কিছু বেসিক টপিক থেকেই কিন্তু প্রশ্ন আসে, এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। তারপর বৃত্ত থেকে প্রশ্ন, এগুলো ভালো করে দেখো। এরপরে তোমার যদি অন্তরীকরণ যোগাযোগের সময় বেশি লাগে তুমি চাইলে সেটা স্কিপ করতে পারো। ঠিক আছে, তারপর এখান থেকে দ্বিতীয় পদ থেকে তোমার জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসে, জটিল সংখ্যাটা ভালো করে পড়ো। তারপর বহুপদীটা পড়ো। ঠিক আছে, বহুপদী পড়ো, কণিক পড়ো, এই কয়টা চ্যাপ্টার অ্যাটলিস্ট শেষ করার চেষ্টা করো। ঠিক আছে, যাদের একদম বেসিক আছে, মোটামুটি এইচএসসি লেভেলে পড়ছিল, তারা এই কদিনে এই কটা চ্যাপ্টারের কোশ্চিন ব্যাংকটা ভালো মতো সলভ করো। ঠিক আছে, কোশ্চিন ব্যাংকটা সলভ করে যাও, অ্যাটলিস্ট এইগুলো তোমাদের দেখবা যে মোটামুটি 5-7টা প্রশ্ন তোমার কমন চলে আসছে এবং এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে। ঠিক আছে, 20টার মধ্যে দেখবা যে 10টার বেশি, 10টার মতো প্রশ্ন এখান থেকে চলে আসবে, তারও বেশি প্রশ্ন চলে আসতে পারে এই কটা চ্যাপ্টার থেকে। ঠিক আছে, খুবই সিলেক্টেড অধ্যায়, এগুলো পড়লে মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা জানো আমাদের কৃষিগুচ্ছের জন্য কিন্তু একটা এক্সাম ব্যাচ রয়েছে। তো তোমাদের যাদের গণিতের সমস্যা বা ফিজিক্সের প্রবলেম, তো ওই আমাদের যে কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচটা আছে ওখানে আমরা কোশ্চিন ব্যাংক সলভ ক্লাস কিন্তু দিচ্ছি। কৃষির জন্য কোশ্চিন ব্যাংক সলভ ক্লাস দেওয়া আছে, এছাড়া ভার্সিটি কয়ের যে কোশ্চিন ব্যাংক সলভ সেটা তুমি পাবা। ঠিক আছে, এবং অধ্যায়ভিত্তিক আকারে দেওয়া আছে, ম্যাট্রিক্সের সরলরেখা বৃত্ত এগুলো অধ্যায়ভিত্তিক ক্লাস তুমি পাবা। এছাড়া ফিজিক্সের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো পাবা, ফিজিক্স এবং ম্যাথ। এছাড়া এবং ভার্সিটি কয়ের জন্য তোমরা রসায়ন ক্লাসগুলো পেয়ে যাবো ভার্সিটি ক কোশ্চিন ব্যাংক সলভে। তার মানে একটা এক্সাম ব্যাচে তুমি এক্সামও পাচ্ছ, পাশাপাশি তোমার কৃষির জন্য যা ক্লাসগুলো লাগে, এই মুহূর্তে যে ক্লাসগুলো লাগবে সেই ক্লাসগুলো তুমি কিন্তু ওখানে পাবা। ঠিক আছে, এছাড়া আমাদের রিসেন্ট ইয়ারের যে কোশ্চেনগুলো 24, 25, 23, 24, 2 সালের প্রশ্নগুলো তুমি কিন্তু সলভ আকারে আমাদের ওয়েবসাইটে সুন্দর সাজানো পেয়ে যাবা। ঠিক আছে, তো যারা কৃষিগুচ্ছতে একটা প্রিপারেশন নিচ্ছ, লাস্ট মোমেন্টে এসে একটা এক্সাম এবং প্রয়োজনীয় ক্লাসগুলো চাচ্ছ, তারা কিন্তু খুবই অল্প ফি দিয়ে মাত্র 250 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের কৃষিগুচ্ছ এক্সামের সাথে ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে, এবং একদম কৃষিগুচ্ছ পর্যন্ত যা যা দরকার হয় সবকিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা এবার প্রিপারেশনের ক্ষেত্রে যদি বলি কৃষিগুচ্ছের জন্য জাস্ট অল্প কিছু জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। যদি এই মুহূর্তে তোমার যদি টপ করার, আমরা দুইভাবে বলবো এখানে, যাদের টপ করার ইচ্ছা আছে, যারা টপ করতে চাও, বাকৃবিতে পড়তে চাও বা সেকিবিতে ভালো একটা সাবজেক্ট পড়তে চাও, তাদের মেন বইটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তাদের মেন বইটা ভালো করে পড়তে হবে। মেন বই
প্লাস তুমি এগ্রি কোশ্চেন ব্যাংকটা পড়বা, ঠিক আছে, এগ্রি কোশ্চেন ব্যাংকটা পড়বা। এরপরে ভার্সিটি এমএর কোশ্চেন ব্যাংক থেকে ঢাবি এর কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, ঠিক আছে। তো ঢাবির কোশ্চেন ব্যাংক কেন, কারণ ঢাবির প্রশ্ন প্যাটার্নটা অনেকটাই কিন্তু কপি করে কৃষিগুচ্ছে, তো ঢাবির কোশ্চেনগুলো মাস্ট তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে তোমার কাজ কি হবে, যারা মেইন টপ করতে যাবা মেইন বইটা মাস্ট তোমাকে ভালো মতো সলভ করতে হবে, যে গুরুত্বপূর্ণ টাইপগুলো গুরুত্বপূর্ণ লাইনগুলো বারবার রিভিশন দাও। এছাড়া কৃষিগুচ্ছের প্রশ্ন ব্যাংকগুলো ভালো মতো নিজে নিজে বুঝে সলভ করার চেষ্টা করো, দেখবে যে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন চলে আসবে, ঠিক আছে। বিশেষ করে দেখবে যে মেন বইটার ক্ষেত্রে তুমি বায়োলজি জীববিজ্ঞানের ক্ষেত্রে মেন বইটা একটু পড়ার চেষ্টা করো, যাদের পড়া আছে, যাদের অলরেডি মেন বই পড়া আছে তারা এটা পড়ো। আর যাদের মেন বই পড়া নাই, তোমার যদি যে কোনো সহায়ক বই থাকে, ঠিক আছে, মেরিটেক্স বা যে কোনো সহায়ক যে বইগুলো আছে সেগুলো তোমরা জীববিজ্ঞানের ক্ষেত্রে ফলো করতে পারো, ঠিক আছে। এছাড়া রসায়নের ক্ষেত্রে যদি বলি, রসায়নের ক্ষেত্রে তুমি এগ্রি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করলে এনাফ। এগ্রি প্লাস ঢাবির যে কোশ্চেন ব্যাংকটা আছে এই মধ্যে যেহেতু আমাদের সময় কম, আমরা বেশি পড়তে পারবো না, এগ্রি কোশ্চেন ব্যাংকটাও অনেক মোটামুটি বড় আছে, ঠিক আছে। তো কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়ো, ঠিক আছে। তো এই কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে নেটওয়ার্ক বইটা তুমি দিতে পারো, নেটওয়ার্ক এগ্রির জন্য মোটামুটি ভালোই একটা বই, তো নেটওয়ার্ক কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করতে পারো। তো সেখান থেকে তুমি এবং এক্সট্রা করে ঢাবির যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করবা, ঠিক আছে। তাহলে দেখবে যে রসায়ন পার্টে তোমাদের মোটামুটি অনেকটাই কমন চলে আসবে, কমন টপিক এবং প্রশ্ন অনেকটা দেখবে যে রিপিটেড চলে আসছে, ঠিক আছে। ফিজিক্সের ক্ষেত্রেও সেম, ফিজিক্সের ক্ষেত্রেও তোমরা এই পার্টটা দেখবা, এখান থেকে যে থিওরি প্রশ্নগুলো আছে সেগুলো তুমি অবশ্যই সূত্র মাত্রাগুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে। সূত্র মাত্রা বৈশিষ্ট্য এখান থেকে দেখবা যে 5 মার্ক তোমার চলে আসছে, সূত্র মাত্রা এবং বৈশিষ্ট্য এগুলো থেকেই 5 মার্ক প্রশ্ন চলে আসে, তো এগুলো একটু ভালো করে পড়ে নিবা। এছাড়া গাণিতিক অংশের জন্য তুমি এগ্রি কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে, যে টাইপগুলো থেকে প্রশ্ন আসে এই টাইপের কনসেপ্টটা ভালো মতো বোঝো, যে একটা প্রশ্ন সলভ করতে গিয়ে আমার কি কি কাজে লাগতেছে, কোন সূত্র আমি কখন অ্যাপ্লাই করতেছি, এগুলো বোঝার চেষ্টা করো। আর আমাদের এক্সাম আছে তো এগ্রি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দেওয়া আছে ফিজিক্সের ক্ষেত্রে, এবং ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ দেওয়া আছে, তো তুমি চাইলে সেখান থেকে বাছাই করে টাইপগুলো বুঝে নিয়ে, যেহেতু টাইপ ওয়াইজ ক্লাসগুলো দেওয়া আছে সুন্দর মতো, তুমি কিন্তু এগুলো পেয়ে যাবে। আর ফিজিক্সের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো কোশ্চেন ব্যাংক সলভ দেওয়া আছে, ঠিক আছে। তো এগ্রির যে টাইপগুলো আছে সেই টাইপগুলো পড়ো, এবং এখান থেকে ঢাবির যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখো, ঠিক আছে। তো এগুলো দেখলে মোটামুটি অনেকটাই কভার হয়ে যাবে। তো ফিজিক্সের ঢাবি এবং জাবির কোশ্চেনগুলো দেখবা, ঠিক আছে, ঢাবি এবং জাবির কোশ্চেন ব্যাংকগুলো এখানে পড়ার চেষ্টা করবা। এবার আমরা যদি ম্যাথমেটিক্যাল পার্টের ক্ষেত্রে বলি, ম্যাথের ক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু তুমি বেশি পড়ার সুযোগ পাবা না, তো তুমি চেষ্টা করো জাস্ট এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও, এগ্রি কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করে যাও, যে অধ্যায়গুলো তোমাদের দেখালাম। আর যাদের মোটামুটি পড়া আছে তারা সবগুলো চ্যাপ্টারে দেখে দাও, বাট আমি যে চ্যাপ্টারগুলো বললাম এগুলো তোমার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর অন্তরীকরণ যোগযোগের মধ্যে অ্যাটলিস্ট অন্তরীকরণটা পড়ার চেষ্টা করো, অন্তরীকরণের যে লিমিট পার্টটা আছে, ঠিক আছে, লিমিট পার্ট, এই লিমিট পার্ট থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসে, তো লিমিট পার্টটা অ্যাটলিস্ট ভালো করে পড়ার চেষ্টা করো, এগুলো বেশি কঠিন না। আর লিমিট পার্ট এবং অন্তরীকরণ ম্যাথমেটিক্যাল যে সূত্রগুলো, এই সূত্রগুলো থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসে, তো গণিতের সকল সূত্রগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে। তো বেশ কিছু জায়গা থেকে কিন্তু প্রশ্ন চলে আসে, তো জাস্ট এইগুলা তোমাদের লাস্ট 15 দিন তুমি বেশি কিছু আসলে পড়ার সুযোগ পাবা না, চাইলেও পারবা না, মাঝখানে আরও কিছু পরীক্ষা আছে। তো সবচেয়ে কম্প্যাক্ট আকারে যদি প্রস্তুতির কথা বলি তাহলে এইটাই হবে সবচেয়ে বেস্ট, কারণ এখন তোমার অবস্থা যেমন বাকিদের অবস্থা সেম, কারণ যাদের ভালো ছিল তারা অলরেডি কি ঢাবিতে মোটামুটি ভালো একটা পরীক্ষা দিবে, ওদিকে চলে যাবে, মেডিকেলে চলে যাবে, ঠিক আছে। বাকি যারা আছে কিছু ফোকাস করতেছো, যারা স্ট্যান্ডার্ড বা মিড রেঞ্জ স্টুডেন্টগুলো আসো, তোমাদের অবস্থা প্রায় সেম, তো তোমাদের এই মুহূর্তে এইভাবে প্রিপারেশন নেওয়া ছাড়া আসলে শর্টকাটে আরও কম্প্যাক্ট ওয়েতে প্রিপারেশন নাই। তোমার এখন চেষ্টা করতে হবে কোথা থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলোতে ভালো করে ফোকাস করা, ঠিক আছে। তো জাস্ট তুমি কি করবা, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করো, কোশ্চেন ব্যাংকটা সলভ করো, যদি কোনো টপিক না বোঝো সেটা মেন বই থেকে বুঝে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। কনসেপ্টটা কিন্তু মাস্ট ক্লিয়ার রাখতে হবে, প্রশ্ন হুবহু কমন না আসলেও প্রশ্নের টাইপ কিন্তু এখানে মাস্ট কমন আসবে, এবং শেষ মুহূর্তে যদি একটা সিট নিশ্চিত করতে চাই তাহলে কোশ্চেন ব্যাংকের উপরে তোমাকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। প্রশ্ন সলভ মাস্ট, তুমি একটা প্রশ্ন বুঝতেছো না, তুমি সলভ করো, সলভ করে সেটা বোঝার চেষ্টা করো, যখন তুমি পারবা না ব্যাখ্যা দেখো, সূত্র দেখো কোনটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। কারণ আমরা যদি কাট মার্কের কথা বললাম, তুমি যদি এখানে আমাদের 100 মার্কের পরীক্ষা, এই 100 মার্কের মধ্যে যদি 60+ তুলতে পারো, এবং তোমাদের যদি জিপিএ মার্ক যদি 50-এর মধ্যে দেখা গেলো 35+ থাকে, ঠিক আছে, 60+, তুমি যদি 35+ থাকে তাহলে তোমার এখানে 65 তুলতে হবে, আর যদি 40 থাকে বা 40+ থাকে সেক্ষেত্রে 60+ তুললেই তোমার একটা ভালো মার্ক চলে যাবে, কারণ এটা ওভারঅল বিষয়, ঠিক আছে। কারণ আমি যদি বলি আমাদের যে 150 মার্কের জিপিএ মার্ক টোটাল যে মেরিট কাউন্ট হবে, এর মধ্যে তুমি যদি 100+ রাখতে পারো বা 100 এরকম রাখতে পারো, তো এটার জন্য চান্স পাওয়ার জন্য এনাফ, এটার জন্য চান্স পাওয়ার জন্য এনাফ। আর যাদের মার্কটা মনে করো 110+, এরা ভালো সাবজেক্টগুলো তোমরা পাবা, ঠিক আছে। 110 থেকে 120 এই রেঞ্জের মধ্যে তোমাদের মার্ক থাকবে, তোমরা এগুলো টপ সাবজেক্ট, বাকির ভিতরে শিক্ষার ভিতরে টপ সাবজেক্টগুলো পাবা। কিন্তু 100 মার্ক এটা কখন হবে, যখন স্ট্যান্ডার্ড ইজি প্রশ্ন থাকবে, হালকা কঠিন প্রশ্ন থাকবে, ঠিক আছে। আরেকটা মূল বিষয় সেটা হচ্ছে এগ্রিতে কিন্তু ফুল সিলেবাস থেকেও বেশ কিছু প্রশ্ন আসে, ঠিক আছে, ফুল সিলেবাস থেকেও বেশ কিছু প্রশ্ন আসবে, তো অবশ্যই শর্ট সিলেবাসটা তুমি আগে ভালো করে পড়ো, কারণ শর্ট সিলেবাস থেকে তুমি এখানে দেখবা যে যদি প্রশ্ন খুব বেশি আছে সেই ক্ষেত্রে 10% বেশি তো শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসবে, তার মানে 90% প্রশ্ন তোমার হচ্ছে
শর্ট সিলেবাস থেকে আসবে, বাকি 10% হয়তো ফুল সিলেবাস থেকে আসবে। তো আমরা আগে ফোকাস করবো 90%-এ, যেখান থেকে বেশি প্রশ্ন আসলে ওইটাতে আমি ফোকাস করবো, তাই না? আমার চান্স পাওয়ার জন্য যে মার্ক লাগবে সেটা আমি শর্ট সিলেবাস পড়লে কভার হয়ে যাবে। তো এত বেশি প্যানিক হওয়ার দরকার নেই, ঠিক আছে? প্রশ্ন যত কঠিন হোক না কেন, দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্ন শর্ট সিলেবাসের মধ্যে থেকে আসবে এবং ম্যাক্সিমাম টাইপ থেকে তোমার হচ্ছে কৃষিগুচ্ছের যে বিগত সাল থেকে এগুলো থেকে আসবে। অর্থাৎ তুমি চেষ্টা করবা যেগুলো তুমি পারো। যেমন গত বছরের দিকে প্রশ্ন কঠিন হয়েছে, কাটমার্ক অনেক কমে গেছে, 50, 48 এরকম মার্কেও চান্স হয়ে গেছে। তার মানে প্রশ্ন কঠিন হলে চেষ্টা করবা যেগুলো ইজি প্রশ্ন আসে বা যেগুলো বিগত সালের টাইপ থেকে আসছে, যেগুলো শর্ট সিলেবাস থেকে আসে, সেগুলো তুমি পারার। কারণ গত বছর ফুল সিলেবাস থেকে যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে নাই, বাট শর্ট সিলেবাসে যেগুলো আসছে, যারা অ্যান্সার করে আসছে তারা সবাই চান্স পাইছে। তার মানে মাথায় রাখবা তুমি যেগুলো পড়ছো চেষ্টা করবো ওইগুলো যেন ভুলে না যাওয়ার, ঠিক আছে? যেগুলো পড়ছো ওইগুলো যদি অ্যাটলিস্ট পরীক্ষায় দিয়ে আসতে পারো, দেখবে যে এখান থেকে তোমার চান্স পাওয়ার মতো মার্ক এনশিওর করে ফেলবা। এত ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট যেগুলো পড়ছো সেগুলো মনে রাখো, ওইগুলো বেশি বেশি করে রিভিশন দিবা, ঠিক আছে? লাস্ট 5 দিন একদম ফাইনাল যে রিভিশন, এখানে আর কিছু না, নতুন কিছু না, 5 দিন সমানে রিভিশন দিবা। জাস্ট আগে যা পড়ছো সব কিছু একদম ফাটায় রিভিশন দিবা। এই কাজটা করো, আগামী 10 দিনের মতো সিলেবাসটা আবার শেষ করে 5 দিন ফাটায় খালি রিভিশন দিবা। যে যত বেশি রিভিশন দিবা কৃষি কোর্সের জন্য আগে, তার রেজাল্ট তত বেশি ভালো হবে, পড়াগুলো তোমার মনে রাখবে। আর এখানে কিন্তু সিট সংখ্যাটা বেশি, বাকিগুলো পরীক্ষা থেকে প্রায় এখানে 3500+ সিট আছে। তো এখানে কিন্তু চান্স পাওয়াটা তোমার জন্য সবচেয়ে সহজ হবে একটা সিট নিশ্চিত করা, ঠিক আছে? তো অবশ্যই যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এখানে কোনোভাবে সিট চান্সটা কোনোভাবে যেন মিস না হয়, বুঝতে পারছো? আর কৃষি কোর্সের শেষ মুহূর্তে পৌঁছার জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। কম ফি দিয়ে যথেষ্ট পরিমাণে এক্সাম, চ্যাপ্টার ওয়াইজ সবগুলো এক্সাম পাবা, পেপার ফাইনাল এক্সাম পাবা, সাবজেক্ট ফাইনাল এক্সাম পাবা, এছাড়া ফাইনাল মডেল টেস্ট। আর ক্লাস তো পাচ্ছই, তোমার যখন যে ক্লাস প্রয়োজন সেই ক্লাসগুলো তুমি করে ফেলতে পারবা। কৃষি কোর্সের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও পাচ্ছ এবং ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংক সলভও পাচ্ছ, ঠিক আছে? তো এক্সাম ব্যাচটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো যারা ভর্তি হতে চাবো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার কমেন্ট বক্সে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্ক, তো সেখানে ভিজিট করেও তুমি চাইলে ভর্তি হতে পারবা, ঠিক আছে? তো লাস্ট মোমেন্টে কোশ্চেন ব্যাংকের উপরে বেশি গুরুত্ব দিবা, আর পাশাপাশি তুমি ঢাবির কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাবা, ঠিক আছে? তো এই দুইটা জিনিস করো। এবং এখন অনেকে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনগুলো মাথায় থাকতেছে না, তো হ্যান্ড ক্যালকুলেশনগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, যেহেতু হাতে এখনো 10-15 মিনিট সময় আছে। তো এখন হ্যান্ড ক্যালকুলেশনগুলো একটু ভালো মতো চেষ্টা করো, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশন, তো হ্যান্ড ক্যালকুলেশন যদি ভালো করতে চাও সেক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে নামতা, ঠিক আছে? নামতাটা মাথায় রাখবা। তারপর দশমিকের যে যোগ বিয়োগগুলো আছে এখান থেকে দশমিকের বেশিরভাগ ক্ষেত্রে গুণটা লাগবে, ঠিক আছে? দশমিকের গুণটা লাগবে। তারপর আমাদের যে পাওয়ারের হিসাব, ঠিক আছে? পাওয়ার হিসাব, বাম থেকে ডানে গেলে পাওয়ার কি হয়, যোগ হয় না বিয়োগ হয়, এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? যেমন 0.01 এটাকে তুমি ভগ্নাংশ করে কি লিখতে পারো, দশমিকের জন্য 1, বাকি যে কটা আছে সেগুলো 0, দেখো 3টা। তো এইভাবে এই যে জিনিসগুলো এগুলো তোমাকে বুঝতে হবে, এইগুলো বুঝলেই মোটামুটি তোমার হ্যান্ড ক্যালকুলেশনগুলো ইজি ওয়েতে করতে পারবা, ঠিক আছে? তো জাস্ট অল্প কিছুই, নামতাটা মাথায় রাখবা, দশমিকের গুণভাগটা মাথায় রাখবা, এবং পাওয়ার রিলেটেড যে প্রশ্নগুলো আছে বা পাওয়ার রিলেটেড যে প্রশ্নগুলো, দেখো উপরে আছে কি 10⁻³ আর নিচে আছে 10⁻7, ঠিক আছে? তো এইটা যদি এখন উপরে চলে যায়, এটা যদি উপরে চলে তাহলে কি হয়, প্লাস হয়ে যাবে না? তো দেখো 10⁻³ প্লাস হচ্ছে 7, তাহলে এটাকে লিখতে পারি কি 10⁻4। তো এই যে এই ধরনের যে বেসিক জিনিস বললো, পাওয়ারের জিনিসগুলো, এগুলো তোমাদের লাগবে, ঠিক আছে? তো তোমরা যদি চাও তাহলে হ্যান্ড ক্যালকুলেশনের উপরে আমি কিন্তু কিছু ক্লাস এখানে আপলোড করতে পারি, ওকে? তো এই ছিল মূলত কৃষিগুচ্ছের প্রিপারেশনের জন্য। যদি আরেকবার সামারি করি, সেটা হচ্ছে প্রথম বিষয় তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যারা টপ করতে চাও তারা মেন বই থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়বা, পাশাপাশি কৃষিগুচ্ছের প্রশ্ন ব্যাংক সলভ করবা এবং ভার্সিটি এইটা কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। যারা টপ করতে চাও অলরেডি পড়া আছে, আবার রিভিশন দিচ্ছ ভালো হবে। এবার আসো যারা মিড রেঞ্জের স্টুডেন্ট আসো, কোনো রকম সিট হলেই হবে, তারা কৃষিগুচ্ছের কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো টপিক ধরে ধরে বোঝার চেষ্টা করো, প্রশ্ন ব্যাংক চেষ্টা করো নিজে সলভ করার এবং ওই রিলেটেড কিছু তথ্য মাথায় রাখার, আর ঢাবির কোশ্চেন ব্যাংকটা সলভ করো, এই দুইটা কাজ করো। আর ইংলিশের ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে গ্রামার পার্টটা ভালো করে বললেই হয়ে যাবে। গ্রামার পার্টটা বিগত সালের কোশ্চেন ব্যাংকগুলো সলভ করো, যে টাইপগুলো থেকে আসছে, এনাফ, মোর দেন এনাফ, ঠিক আছে? এগুলো দেখলেই হয়ে যাবে। কৃষিগুচ্ছের জন্য দেখবে যে বিগত বছরের টাইপগুলো থেকে বারবার রিপিট আসে, ঠিক আছে? আমাদের চ্যানেলে তুমি যদি যাও প্লেলিস্ট সেকশনে দেখবা তোমাদের কৃষিগুচ্ছের জন্য কিন্তু দেওয়া আছে, অ্যানালাইসিস ভিডিওগুলো দেওয়া আছে, সেখান থেকে তুমি অ্যানালাইসিসগুলো দেখো যে কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, আমি কিন্তু বলে দিয়েছি। তো সেগুলো তুমি ফলো করতে পারো। আর আমাদের এক্সাম আছে ভর্তি হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমরা ডিটেলস পেয়ে যাবা, ওকে? তো ভালো থাকো সবাই। কৃষিগুচ্ছের যা বললাম এর বাইরে যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।